আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সিরিয়ালে বলতে চাই আমাদের মহানগর বিএনপির সদস্য কমিশনার সাবেক তাজুল উপস্থিত সাবেক সদস্য মোহাম্মদ শাহিন, উপস্থিত সাবেক জয়েন্ট কনভেনর ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক জয়েন্ট কনভেনর সাইফুল আলম, আমাদের সাবেক সিনিয়র আহ্বায়ক মেয়াদি সাহেব, সাবেক জয়েন্ট কনভেনর আমাদের সবার প্রিয় আমাদের আজম বাসির আজমউদ্দিন সাহেব, উপস্থিত আমাদের আরেক সাবেক জয়েন্ট কনভেনর এবং সাবেক টিপি অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেব, উপস্থিত সাবেক জয়েন্ট কনভেনর কাজী বেগম সাহেব, উপস্থিত সাবেক জয়েন্ট কনভেনর শাহ আলম সাহেব, সাবেক জয়েন্ট কনভেনর শফিক রহমান শাহ সাহেব, আর আমাদের সদস্য মহানগর বিএনপির সাবেক সদস্য হারুন জামান সাহেব, সাবেক ইস্কান্দার মির্জা, সাবেক সদস্য রাসেল আহমদুর রহমান রাসেল সহ আমাদের থানা, আমাদের সাবেক মহানগর সদস্য কামরুল এবং আমাদের সাবেক অনেক নেতৃবৃন্দ আছে, বিশেষ করে চারগড় থানার সভাপতি আজম সাহেব আছেন, খুরশেদ আছেন, মহানগর সদস্য খুরশেদ আছেন এবং সাবেক বিএনপি নেতা মুমিন আছেন, খাজা আছেন, অনেক আছেন এবং আমাদের সাবেক কাউন্সিলর ইসমাইল আলী সাহেব আছেন এবং আমাদের স্পেশাল পরিষদের সম্মানিত সভাপতি সাংবাদিক জাহেদুর রহমান কোচি সাহেব এবং ইঞ্জিনিয়ার সেলিম সাহেব এবং সাবেক ডাক্তার সভাপতি সালাউদ্দিন, অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সবার নেতৃবৃন্দের নাম বলতে পারি না, আমি দুঃখিত, কারণ আমরা আমাদের সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহবাজ সাহেব আছেন এবং অনেক যাই হোক, আমাদের সদস্য সচিব এসে গেছেন। আমি ক্ষমা প্রার্থী, যেহেতু ওনার ট্রাফিক জ্যামের কারণে দেরি হয়েছে, একটু আমাদের এই সময় শুরু করতে প্রায় 20 থেকে 25 মিনিট দেরি হয়েছে। এই জন্য আমি আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, আমরা যেটা বলতে চাই, আজকে আপনাদের বিশেষ করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদেরকে এই আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি একটা লিখিত বক্তব্য পাঠ করছি। এই লিখিত বক্তব্যের পরে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারবেন। আমি সিনিয়রের সাথে আপনাদেরকে বলবো, আপনাদের নাম বলে একজন একজন করে আমাদেরকে মেহরবানি করে আপনাদেরকে প্রশ্ন করবেন। কেউ যদি কোনো টেলিফোন নাম রেখে দেন, মেলে এখানে বেরিয়ে কথা বলেন। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানের সাড়া দিয়ে কষ্ট করে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র জনতা মিলে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম গড়ে তুলেছেন, অনেক রক্ত প্রতিজ্ঞার বিনিময়ে সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে। গত 5ই আগস্ট বাংলাদেশের আবমর ছাত্র জনতার অসাধ্য সাধন করেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। গত 15 বছর আওয়ামী দুঃশাসনের কারণে দেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই জনবিস্ফোরণ তারই বহিঃপ্রকাশ। এই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করলো যে জনগণের শক্তির কাছে কোন স্বৈরশাসক টিকে থাকতে পারে না। দীর্ঘ 15 বছর পর আমাদের প্রিয় মাতৃভূমি ফ্যাসিবাদের অস্ত্রবাস থেকে মুক্ত হয়েছে। শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে
স্বাধীন হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আওয়ামী দুঃশাসনের অবসানের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি এখন যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, তখনই পতিত স্বৈরাচারের সক্রিয় দোষরা অন্তরাল থেকে দুর্বৃত্ত আর সুবিধাবাদীদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারি, হামলা, লুটতরাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার সৃষ্টির অপকর্ম মেতে উঠেছে। এর বহুমাত্রিক কুমতলবের মধ্যে অন্যতম হচ্ছে বিজয়ের সমাহার অর্জনকে আন করে আর গণহত্যা, দুর্নীতি ও লুটপাটের দায় থেকে রক্ষা করার পরিবেশ সৃষ্টি, সর্বত্র ভয় আর আশঙ্কার পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক অভিযাত্রাকে ভঙ্গুর করা, সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করায় এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে এইসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপির উপর চাপানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মহান আল্লাহর রহমতে আর জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কুলচুক্তি মহলের এই অপচেষ্টা প্রাথমিকভাবে সফল হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ধরনের গণবিপ্লব পরবর্তী কিছু বিশৃঙ্খলা, নৈরাজ্য আর অস্থিতির পরিস্থিতি এড়ানো সম্ভব হয় না। তবে স্বস্তির বিষয় হচ্ছে যেভাবে আশঙ্কা করা হয়েছিল তার ছিটে ফুটেও সংঘটিত হয়নি। বিএনপি বহু সহ পেশিবাদী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতা কর্মীদের আন্তর্জাতিক প্রচেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাই বোনদের সক্রিয় পদক্ষেপ আর নবগঠিত অন্তর্বর্তী সরকারের যথাযথ প্রয়াসে দেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রাম সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানা ধরনের জঘন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতিবেশী একটি দেশের কতিপয় গণমাধ্যম কর্তৃক অব্যাহত অপপ্রচার আর উস্কানির সাথে কথিত হাসিনা সরকার এই দেশীয় এজেন্ডা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বেশিরভাগী শক্তির পুনরুদ্ধারের অনুকূল পরিবেশ তৈরির জন্য সাম্প্রতিক কাজ নিয়ে মাঠে নেমেছে। আর এখন রাজনৈতিক পুনর্বাসনের পথ নিষ্কণ্টক করতে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের মিছিল, সমাবেশ, ছাত্রলীগ, যুবলীগ চিহ্নিত খুনিরা সন্ত্রাসীদের সংখ্যালঘুর মুখোশ অংশগ্রহণের মাধ্যমে নৈরাজ্য আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। আমাদের থাকা অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের সরকার পতন হলে 2 থেকে 5 লাখ নেতা কর্মী খুন হবে এবং সংখ্যালঘু সম্প্রদায় শান্তিতে দেশে থাকতে পারবে না বলে জুজুর ভয় দেখিয়া বেশিরভাগই পাকাভক্ত করার অপকৌশল গ্রহণ করেছিল। কিন্তু দেশবাসী ও পুরা বিশ্ব দেখলো গণবিপ্লব পরবর্তী এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং বিএনপি সহ আলেমা ওলামা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা রাত জেগে সংখ্যালঘুদের পাড়া মহল্লা মন্দির পাহারা দিয়ে যাচ্ছে। তাদের নিরাপত্তাহীনতার সংখ্যা দূরীভূত করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অব্যাহতভাবে হিন্দু বৌদ্ধ ধর্মীয় স্থাপনা পরিদর্শন, ধর্মীয় নেতাদের সাথে সৌজন্য বৈঠক করে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এই অভূতপূর্ব অসাম্প্রদায়িক ও আন্তর্ধর্মীয় সম্প্রীতির নজির দেশ বিদেশে অকুণ্ঠ প্রশংসা পাচ্ছে। হিন্দু ধর্মীয় নেতারা এবং পুরোহিতরা আমাদের এসব প্রয়াসের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন এবং বলেছেন তারা এই পর্যন্ত কোনো ধরনের হামলা আক্রমণের শিকার হননি। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী খুন আর সাম্প্রদায়িক বিষবাদ ছড়িয়ে পুরো দেশে কুরুক্ষেত্র বানানো আওয়ামী লীগ অপকৌশল ব্যর্থ হওয়ার পর এখন এই প্রকৃত শক্তি চিহ্নিত খুনিদের জড়ো করে শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়ের নানা ব্যানারে ব্যবহার করে গণতান্ত্রিক অভিযাত্রা আর গণবিপ্লবের মহান লক্ষ্য ব্যক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় মধ্যরাতে চিৎকার চেঁচামেচির মাধ্যমে টাকা দিয়ে হামলা ঘটানোর পায়তারা করছে। দলীয় পরিচয়, সন্ত্রাস, খুন, খারাপি সহ নানা অপরাধ অবগত করে অপরাধের দায় থেকে নিজেকে বাঁচাতে ধর্মীয় পরিচয়কে সামনে আনা ডবল আইডেন্টিটি আইনের দৃষ্টিতে যেমন অগ্রহণযোগ্য, তেমন অপরাধের যারা ভিকটিম তারাও খোলা পাঞ্চে মাস শিকারের এই অপকৌশল মেনে নেবে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও অসম্প্রদায়ের ক্ষেত্রে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। বাংলাদেশের নামক ভূখণ্ডের সকল নাগরিকদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী। কখনো সংখ্যাগুরু বা সংখ্যার উপরে কোনো কিছুতে আমরা বিশ্বাস করি না। আমরা এও আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি উত্তরোত্তর পর একটি গণতান্ত্রিক সরকার গঠন হলে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ও তাদের সংখ্যালঘু ভাইদের যে সহায় সম্পত্তি অবৈধভাবে দখল লুটপাট করেছে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতৃত্বে যারা ছাত্র জনতা হত্যা, নির্যাতন অভিযুক্ত চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা যে ধর্মের পরিচয় বহন করুক না কেন, তারা সব অপরাধের দায় থেকে সাম্প্রদায়িক কার্ড ব্যবহার করে কোনোভাবে রেহাই পাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা আমি দানবীয় পুলিশ বাহিনী দেখতে চাই না। আমরা চাই মানবীয় পুলিশ প্রশাসন, যারা দেশ ও জনগণের সেবা নিয়োজিত থাকবে এবং পুলিশের আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিএনপির নামে কেউ কোন ধরনের অপকর্ম করলে আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ কেউ করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। তাদের উপর যে কোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যে কারণে অপপ্রচার বা প্রচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামবাসী সচেতন থাকতে হবে। আমরা আমাদের বিজয়ী ছাত্র জনতা সহ চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের মতো অতীতের মতো আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলেই জানেন, আমাদের বাংলার জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের মহাসচিব সমর্থন দিয়ে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। প্রথমে চট্টগ্রাম কলেজের আমাদের ছাত্র দলের আহ্বায়ক ওয়াসিম আকরাম, যার বাড়ি পেকুয়া, সে মৃত্যুবরণ করেছে গুলির আঘাতে এবং তাকে কিন্তু সেখানে নেওয়া হয়েছে। আপনারা জানেন, তার এখন আমরা সবাই জানি প্রথম সে এই চট্টগ্রামে সে এই গুলির আঘাতে মৃত্যুবরণ প্রথম শহীদ, চট্টগ্রাম থেকে প্রথম শহীদ। পাকুলিয়া থানার রাব্বি ছাত্র দলের সেও সদস্য, তাকে হত্যা, সেও শহীদ হয়েছে। এগুলো হচ্ছে আমাদের দলীয় ছাত্র দলের টাকা। আমরা এখন পর্যন্ত আমরা দুইজনের নাম বললাম, আরো অসংখ্য আহত এবং নিহতদের সংখ্যাটা আমাদের দলের এ বিষয়ে আপনার যে প্রশ্ন আমাদের মাননীয় আহ্বায়ক বলেছেন, আমি সাথে যোগ করতে চাই।
এই আন্দোলনের শুরু থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনা ছিল, যেহেতু সেই সময় তার নির্দেশনাগুলো প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি সাংগঠনিকভাবে আমাদের মহানগরী সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলার নেতাদের সাথে তিনি কথা বলেছেন, ভিডিও কনফারেন্স করেছেন, করে তিনি নির্দেশ দিয়েছেন এই ছাত্রদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার পুরোটাই যেন আমরা করি, আমাদের সর্বশক্তি যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে নিয়োগ করা হয়। তিনি সেক্ষেত্রে একটা নির্দেশনা দিয়েছিলেন, যেটা সরকার বারবার করতে চেয়েছিল, যে এটাকে পলিটিক্যালাইজ করার জন্য, যেটা বিএনপি এবং জামাতের আন্দোলন। যার কারণে তিনি বলেছেন যে আপনারা যারা ফেস ভ্যালু নেতৃবৃন্দ আছেন, আপনারা সামনে যাবেন না, আমাদের বাকি সর্বস্তরের নেতা কর্মীদেরকে আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কর্মীদেরকে সহযোগিতা করবেন এবং তাদের পিছনে যত রকম সাহায্য সহযোগিতা করা প্রয়োজন তার পুরোটাই করবেন, এবং আমরা তা করেছি ইনশাআল্লাহ। নাজিম ভাই, যারা হতাহত হয়েছেন, যারা বিশেষ করে নিহত হয়েছেন, অনেকের কাছে প্রশ্ন আসছে, আপনারা তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, নগর বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে আপনি যে কথাটা বলতে দিলেন আমার না আপনাদের অনেকেরই প্রশ্ন। না, আমি গতকাল মোড়াতে লিখেতে আমি মোড়াতে গিয়েছিলাম, এখন ন্যাশনাল হসপিটালে গিয়েছিলাম, অন্যান্য যেখানে শহীদ পরিবারের সাথে ভাই চাঁদগাঁও আপনি যাবেন, পলিটিক্যাল না হলে নরমাল ছেলে আহত হলে আপনি যাবেন। ন্যাশনাল হসপিটালে গিয়েছি, ন্যাশনাল হসপিটাল তো যারা অভিযোগগুলো করেছেন বাস্তবতার নিরিখে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই। যোগাযোগ মাধ্যম পুরোটাই বন্ধ ছিল, আমরা কেউ আমাদের জেনুইন মোবাইলগুলো ইউজ করতে পারি নাই, ইন্টারনেট ইউজ করা সরকার বন্ধ করে দিয়েছে। যার কারণে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কর্মটা করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমাদের যা যা করার প্রয়োজন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা যেভাবে করা সম্ভব আমরা যেখানেই জেনেছি সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি তাদেরকে যেন সুচিকিৎসা দেওয়া হয়। তারপরে ডাক্তারদেরকে আমরা বলেছি, এমনকি আপনারা দেখবেন যে চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন কোর্ট বিল্ডিং এ গিয়েছিলেন ওদের মার্চ ফর জাস্টিসের জন্য, আমাদের সকল স্তরের আইনজীবীরা, সকল স্তরের না, আমাদের দলীয় এবং যারা অন্যান্য আওয়ামী ব্যতীত যারা ছিলেন সবাই তাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আমাদের যতগুলো আছে আমরা সব রকম করেছি। হয়তো বা যোগাযোগের কিছুটা বিচ্ছিন্নতার কারণে অনেক ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয়নি। এটা বাস্তবতা, আপনাকে বাস্তবতা স্বীকার করতে হবে, আমাদেরকেও করতে হবে। আমরা যে একেবারে সব কাজে যে একেবারে পুরোপুরি সফল হয়েছি এমনটা মনে করার কোনো কারণ, আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, দুর্বলতা ছিল। আমরা আন্ডারগ্রাউন্ডে আমরা অর্থ সংগ্রহ করতে হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। সেই অর্থটা আমরা প্রত্যেকে জোগাড় করবো। মানুষকে বলেছি ভাই আমার 10,000 টাকা লাগবে, সে 20,000 টাকা লাগবে, আমরা এইভাবে জোগাড় করে করে তাদেরকে দিতে হয়েছে। কারণ আমরা তো কোনো কিছু আমাদের ব্যাংকে যেতে পারছি না, আমাদের কোনো কাজে আমরা করতে পারছি না, ঘর তো ছিলামই না। তো সুতরাং কেউ যদি এ ধরনের অভিযোগ করে তাদের একটাই মাথায় কোনো দুর্বিসন্ধিমূলক কাজ করে তাদের মাথায়। নির্বাচনে নাই, এখন যদি নির্বাচন 3 মাসের মধ্যে অনেক কমিটি অবস্থা আছে, কমিটি আছে, কিভাবে বোঝাতে পারবেন কিনা বা আপনাদের প্রস্তুতি নির্বাচনের নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় রাখে, যদি সঠিক নির্বাচন। আমাদেরও নির্বাচনের প্রস্তুতি আছে। আর আপনি যেটা বলেছেন আমাদেরকে দায়িত্ব দেওয়ার 1 সপ্তাহের মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু হয়েছে। আমরা আশা করি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদেরকে এই পরশু দিনের নির্দেশ দিয়েছে যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো, সাংগঠনিক ইউনিটগুলো যেন আমরা করে ফেলি। আমরা ইনশাল্লাহ এটা করে ফেলতে পারবো। এই নিয়ে আপনাদের সহযোগিতাটা আমাদের প্রয়োজন। কারণ আপনারা দেখেছেন আমরা অনেক নিউজ আপনারা করতে পারেন না। সত্যি মানে অনেক সত্য ঘটনা আপনারা তুলে ধরতে পারেন। আপনারা অনেক চাপে ছিলেন, আমরা অনেক কিছু করেছি, কিন্তু আপনাদের কাছে আমরা যেতে পারিনি। আপনারাও আমাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারেনি। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আমাদের কাজগুলো ইনশাআল্লাহ নিয়ে আমরা সব করে ফেলতে পারবো। আপনাদের সহযোগিতা প্রয়োজন, সময় মতোই করতে পারবো। দীর্ঘদিন পরে আপনারা এটা বলা যায় যে আপনাদের বাড়ি ঘর আর জেলখানায় হাজিরা দেওয়া এটা আমরা যারা
যোগাযোগ ছিল জানি না। কিন্তু 5 তারিখে যে ছাত্রদের মাধ্যমে যে আসলো আপনাদের এটা সবচেয়ে বড় পাওয়া হলো যে আপনারা একটা বড় ধরনের হয়রানি যেটা আমরা যাচ্ছিলেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এটার পরবর্তী আমরা যেটা দেখলাম যে আপনাদের বিভিন্ন নামে আপনাদের বিশেষ করে বিএনপি নাম ব্যবহার করে তাও একইভাবে দখল করা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, কোথাও আগুন দেওয়া হয়েছে এবং অলরেডি আমি অনেকজনের সাথে আমাকেও তদবির করতে হয়েছে। বিষয়টা এরকম, এই যে আপনাদের দীর্ঘদিনের যে শিক্ষা, আমরা বিভিন্ন সময় রাজনৈতিক বিষয়ে যখন আলোচনা হয়েছে আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচার করছে, এটা আমাদের কিন্তু রাজনৈতিক একটা শিক্ষা, কিন্তু আমরা সেটার প্রতিফলনটা দেখতে পাই না। এটা কেন হলো এবং এটা আপনারা কেন করতে পারলেন না, এই বিষয়টা ধন্যবাদ। আপনাদের পরিচয় দিয়ে যদি কথা বলে একটু ভালো হয়। আমি মুসলিম, আমি আমাদের সময় করতে গেলাম। থ্যাংক ইউ। আপনি জানেন বাংলাদেশের চরিত্র, আমাদের এখানকার চরিত্রটা জানেন। আমরা যারা এই লুটপাট করে বা এই ধরনের চাঁদাবাজি করে তাদের কোনো পরিচয় নেই। তারা বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না, জাতীয় পার্টিও না, তারা হচ্ছে লুটেরা। এখন যদি কেউ লুটেরা পার্টি তারা যদি আমাদের নাম ভাঙিয়ে কিসব কাজ করে তাহলে তো আমি তো আমাদের স্পেসিফিক তো আমাদের পার্টি যদি কেউ থাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন সঙ্গে সঙ্গে তাদেরকে এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সাংগঠনিক ব্যবস্থা এবং আমরা আর্মির কাছে ধরে দেওয়ার জন্য বলেছেন। সুতরাং আমরা এই পর্যন্ত আপনি দেখেন এই পর্যন্ত এই যে একটা আপনার আমার তো বয়স অনেক হয়েছে, অ্যাবাউট 70 ইয়ার্স হচ্ছে আমার। আমি তো যখন 1971 সালে আমি 16 বছরের বাচ্চা ছিলাম। 1971 সালে পুলিশ কিন্তু প্রশাসন ছিল, এরশাদ ডাউনফলের পরে পুলিশ প্রশাসন ছিল, বিভিন্ন আন্দোলনের পরও কিন্তু পুলিশ এইবারের মতো পুলিশ প্রশাসন যে এই ধরনের বিশেষ করে আওয়ামী সরকার 15 বছর যে পুলিশ যে অত্যাচার করেছে জনগণের উপর, আমাদের বিরোধী দলকে বাদ দিলাম, জনগণের উপর যে অত্যাচার করেছে এই চট্টগ্রামে কোতোয়ালি থানা জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা এটা প্রথম দেখলাম। তো সুতরাং এখানে এই ধরনের গত 5-6 দিন এখন গতকাল থেকে কিছু শুরু হয়েছে, 5-6 দিন যে পুলিশ ছাড়া দেশ চলেছে এটার মধ্যে কত আমাদের হবে। কিন্তু সেই হিসেবে আমি মনে করি আমাদের কঠোর ব্যবস্থার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এবং আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মানে পদক্ষেপ নেওয়ার বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য কোনো এই ধরনের কোনো বড় ধরনের আমি চট্টগ্রামে দেখতে পাই। আপনি এবং এই যে কতগুলি যেমন আমি কালকেও আমি মোহরাতে গিয়েছিলাম, চাঁদপুরে গিয়েছিলাম, আমি সবার সাথে কথা বলেছি। এখানে একটা কেউ বলতে পারেনি যে সাম্প্রদায়িক কারণে মুসলমান বাইরে তাদের উপর অত্যাচার করে। যারা কিছু টুকটাক হয়েছে একটা ঘটনা আমি পেয়েছি, গাড়ি ভেঙে দিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগ সময় সে অত্যাচার করেছে। এটাকে সে কিন্তু তাকে যদি হিন্দু সম্প্রদায়ের লোক বললে ভুল হবে, সে কিন্তু আওয়ামী লীগের নেতা হিসেবে অত্যাচার কারণে এই ঘটনাগুলি ঘটেছে। সুতরাং আপনি আওয়ামী লীগের নেতা এবং আপনি যদি হিন্দু সম্প্রদায় একসাথে করে তাহলে এই জিনিসটা ভুল হবে। আমরা অবশ্যই আমাদের কয়েকজন অলরেডি আমাদের 2-3 জনকে আমরা 2-3 জনকে যদি প্রমাণ পাই কিন্তু শাস্তি দেওয়ার জন্য এখানে কোনো প্রমাণ বলার সাথে সাথে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু আমি জানি যে ওদের এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল না। এগুলো কিন্তু চাই যে লুটেরা বাড়ি বলে এখানে কিন্তু শোনেন 3টে বাড়ি কিন্তু সক্রিয় ছিল, একটা কিশোর গ্যাং, একটা ইয়াবা পার্টি, আরটা হচ্ছে লুটেরা পার্টি, লুটপাট পার্টি। যারা এই 3টা বড় ধরনের এই 3টে গ্রুপ, এটা আমরা কি করছি সেদিন আমরা আমাদের থানার ওয়ার্ড মিটিং দেখে আমরা মিছিল বন্ধ করে দিই। আমাদের মিছিলের পিছন দিয়েছে লুটারা বাড়ি থাকে। এই যে আমরা তখন বলেছি যে ভাই তোমরা আর মিছিল বন্ধ করো, কোনো মিছিল করবে না, কারণ মিছিলের বিএনপির মিছিল না দিয়ে তারা এসে ভাঙচুর করতেছে, এই ধরনের ঘটনা ঘটে। তখন আমরা যখন এটা বুঝতে পারলাম আমরা তখন আমাদের নেতা কর্মীদের বললাম তোমরা মিছিল করিও না, আর আমরা চাই না বিএনপি এই যে আপনি বললেন যে 15 বছর আমরা যে শিক্ষা নিয়েছি আমরা তো চাই না আওয়ামী লীগ যে কাজ করেছে সেই কাজ আমরা করবো, তাহলে জনগণ সেই ঘটনা আমাদেরকে একই ধরনের জিনিসটা আমাদের করবো এবং আমাদের 30 করে না একটা সুস্থ নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে দেখবে না আর আমাদেরকে ক্ষমতায় আনবে না, আমরা ক্ষমতায় যেতে পারবো না। এটা একটা রাজনৈতিক দলের ইচ্ছা থাকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, তো সেক্ষেত্রে জনগণ না দিলে তো আমরা যেতে পারবো, এইসব কাজ করে আমরা যেতে পারবো না। সহকর্মী আসলে ভাই গত 5
আমি হচ্ছে একটা আমি নাগরিক কমিটিতে কাজ করি। আপনারা যেটা দেখেছি স্বাধীনতার পর আপনারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ছিলেন, নির্ভর করে চাঁদুলের কিংবা আপনারা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ছিলেন। এরপর আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ছিলেন, অর্থাৎ আপনারা দুইটা রাষ্ট্রীয় দল বাংলাদেশের মেজরিটি টাইপ আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। আমরা যেটা দেখেছি সবাইকে আমরা সংবাদ কর্মী হিসেবে যে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনে আমরা যেটা দেখেছি তার আন্দোলন হচ্ছে শেষ পর্যায়ে এই আন্দোলনে একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, শেষ পর্যন্ত সরকার পতন হয়েছে। আমরা যেটা আপনাদের দেখি সংবাদ কর্মী হিসেবে আপনাদের যদি আত্মসমালোচনা আপনারা কম করেন, হ্যাঁ, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করি, এই যে একটা গণঅভ্যুত্থান আপনি কি আমি বক্তব্য জানি আপনি শুধু বিএনপি হবে আপনি বিজিএর মতো একটা টেটগুলিকে নেতৃত্ব দিয়েছেন, আপনি চট্টগ্রাম মহানগর বিভাগে আপনি সেই একটা অভিজ্ঞতা আপনার আছে বা সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি যে আত্মসমালোচনার একটা বিষয় আছে সেখানে ছাত্র আন্দোলন থেকে কি আপনারা গণশিক্ষা নিয়েছেন বা নিবেন? একেবারে আত্মসমালোচনা যদি কথাগুলো বলতেন, আপনারা টেটগুলিগুলো কিভাবে সাজাবেন, প্রশাসন কিভাবে সাজাবেন, কিভাবে দল কিভাবে মানে শিক্ষা কি হয়েছে বা শিক্ষা কি আছে? আপনার প্রশ্ন, আপনি এই প্রশ্ন যদি উপদেষ্টায় করলে আমার মনে হয় ভালো হতো। আমরা ক্ষমতা নেই। আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি, আপনি আপনাদের আওয়ামী লীগের অনেক বয়সে কর্মী তারা জীবনে আছে, নিরাপত্তাহীনতায় বেরোচ্ছে, জনরোষের কারণ আছে, নানা ধরনের অন্যায় অভিযানের সাথে তারা যুক্ত আছে। একটা অভিযোগ এসেছে মহানগরের অনেক বিএনপি নেতা কর্মীদের বাসায় অনেকে আশ্রয় নিয়েছে। আপনারা যদি কেউ যদি আশ্রয় নিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সাংগঠনিক ভাবে এরকম প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের বিএনপির নেতাদের ঘরে আওয়ামী লীগ নেতারা আপনাদের একটা প্রমাণ আছে, একটা প্রমাণ আমাকে দেন। না, একটা অভিযোগ, আমি শুধু গুজব অভিযোগ এগুলো আপনি যদি স্পেসিফিক দেন, আমরা এখান থেকে আমরা আপনাকে নিয়ে এখন যাবো। আপনাকে একটা প্রমাণ দিতে হবে, গুজবের কথা বলে না ভাই এখন আমার কথা হচ্ছে স্পেসিফিক থাকে, অবশ্যই আমরা ব্যবস্থা নিব, অবশ্যই। আমি বিন্যাস বাংলাদেশে আছি, সারা দেশের বিভিন্ন স্থানে আমি বিন্যাস বাংলাদেশে আছি, সারা দেশে চাঁদাবাজি দখলবাজি করার কারণে বিএনপি যুবদল ছাত্রদলের অনেক নেতা কর্মীকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম মহানগরীতে কোনো বিএনপি ছাত্রদল বা যুবদলের কোনো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে কিনা প্রশ্ন এক। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক আর সদস্য সচিব আজকে যে এখানে মত বিনিময় সভায় ওনাদের দৃশ্য দেখা যাচ্ছে না, এক্ষেত্রে কি আপনাদের সাথে কি আপনাদের সভাপতি, আপনাদের আহ্বায়ক আর সদস্য সচিবের সঙ্গে কি সাবেক আহ্বায়ক কমিটি বা কমিটি যারা নেতা কর্মী ছিল এদের সাথে কি কোনো অন্ধকুণ্ডল আছে কিনা? আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে বলছি, আমাদের যত নেতৃবৃন্দ আছে সবার সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের যারাই নেতা ছিলেন বা এখনো আছেন সবার সাথে আমাদের যোগাযোগ আছে, কিন্তু কে কোথায় উপস্থিত থাকবে এটা আমাদের একান্ত নিজেদের বিষয়। আর আমার আগের সাংবাদিক ভাই যে প্রশ্নটা করছেন আমরা আত্মসমালোচনা করছি কিনা, আমি অনুরোধ করবো আপনারা সাংবাদিক ভাইয়েরা নিজেদের আত্মসমালোচনাটা করুন। কারণ আমরা যে নিউজগুলো আপনাদের কাছে পাঠিয়েছিলাম বিভিন্ন সময়, আপনারা কি সেই নিউজগুলো ছাপাতে পেরেছেন? আপনাদেরও আত্মসমালোচনার প্রয়োজন আছে, আমাদেরও আত্মসমালোচনার প্রয়োজন আছে, আমাদেরও শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শিক্ষা যেটা দিয়েছি সেটা হলো যে আপনি অন্যায় অবিচার করলে কেউ মাপ পাবে না, আমরাও মাপ পাবো না। আমরা কোথায় ভুল করছি, কোথাও অন্যায় বিচার করছি, সেটাও আপনাদেরও দায়িত্ব আছে। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদেরকে আমরা জাতির বিবেক করব, আপনারা জাতির বিবেক হিসেবে আপনারা আমাদের ভালো মন্ডলটা তুলে ধরতে পারবেন, আমরা নিজেদেরকেও শুদ্ধ করতে পারবো, কোথায় আমরা কোনো অশুদ্ধ করে থাকি। শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ দোষ দিয়ে লাভ নাই, সাংবাদিক সমাজকে দোষ দিয়ে লাভ নাই। আপনারা দেখবেন বড় বড় ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে মানুষের রক্ত চুষে টাকা নিচ্ছে, ওরা আপনাদের পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে, রাখেন না। সাংবাদিকদেরকে বড় বড় বিজ্ঞাপন দিয়ে ওনারা পত্রিকাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু তারা যে মানুষের রক্ত চুষে জিনিসপত্রের দাম বাড়িয়ে টাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, সেই কথা তো আপনারা আমার মনে হয় যতটুকু বলা দরকার ততটুকু আপনারাও বলতে পারেন, আপনাদের ওই কথাগুলো বলা উচিত।
এই দুর্বৃত্তায়ন থেকে দেশ থেকে বের করতে হবে, কারণ চাল ডাল তেল আপনি যেমন কিনেন আমিও কিনি, বড় কোনো একই মন্ত্রী যে আছে সেও কিনে। সুতরাং বাজার ব্যবস্থাপনাটা আমাদের সবার জন্য একই হওয়া উচিত। খালি রক্ত চুষে গরিব মানুষের টাকা নিয়ে যাচ্ছে। আমরা গত বিগত 15 বছর যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, আপনি কেন উপাস, আপনি কেন ভাব খেতে পারছেন এটা বলতে পারবেন না, হুবইটা অপরাধ দাঁড়িয়েছে। আরেকটা বিষয় ছিল, আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সঙ্গে শুনে যে কোনো আমাদের যারা বয়স 55 এর উপরে বা আমরা যারা মুক্তিযুদ্ধের আগে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে কি সংঘটিত হয়েছে, রাজাকারের নামে কত হাজার লোককে হত্যা করা হয়েছিল, কত জনের সম্পদ লুট করা হয়েছিল, যার যার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য করা হয়েছে। কিন্তু এইটা আরেকটা মুক্তিযুদ্ধ করেছে এই দেশের ছাত্র জনতা, সেই তুলনায় বাংলাদেশে কোনো কিছু হয়নি। আওয়ামী লীগের কয়জন নেতাকে মারা হয়েছে সেটা বলি আমি বলি আমি এটা আপনাদের জানানোর চেষ্টা করছি। 2023 পর্যন্ত আপনারা আমি 2023 যাবেন না। আমি আপনাদেরকে আমি বলছি আপনারা বিগত 15 বছর থেকে আপনি কাউন্টার দিচ্ছেন। আমি বলবো ডাইরেক্ট কাউন্টার আমরা যে দেখি নাই, আপনি কোন থেকে দেখেন ব্যাংকের নিউজ প্রকাশ হয় নাই, কোন নিউজটা প্রকাশ হয় না। এটা খুবই সীমিত আকারে হয়েছে, যা হয়েছে আমি বললাম সীমিত আকারে হয়েছে। আমাদের কোনো তো চাপগুলো ছিল, আমি তো কথা একই বললাম, এই জন্য তো বললাম আমাদেরও আত্মসংগঠনের প্রয়োজন আছে, আমাদেরও আছে। আপনারা আমরা এই সবাই দেশের সন্তান, আপনারা জানি 15 হচ্ছে কি আপনারা বিশেষ করে গোয়েন্দা বাহিনী যারা নিয়ন্ত্রণে ছিলেন, এটা তো স্বাভাবিক। কিন্তু এখন যে আপনারা এখন নিয়ন্ত্রণ মুক্ত হয়েছে, এখন আমরাও অন্যায় করলে আপনারা লিখেন, আপত্তি নেই আমাদের। আমরা তো অন্যায় করে অবশ্যই আমরা এই দেশের সন্তান হিসেবে আমাদের অন্যায় করার সুযোগ আমাদের নাই। সুতরাং আপনারা মুক্ত হয়েছেন, আমরাও মুক্ত হয়েছি। আপনারা এখন আমরা যদি ভালো করি ভালো দেখবেন, খারাপ করলে বেশি খারাপ দেখবেন। আমরা আত্মসমালোচনা বিশ্বাস করি। এই যে আমাদের সময়ে যিনি সম্পাদক ছিলেন নাইমুল ইসলাম খান, উনি কি পরিমাণ দালালিটা করে উনি প্রেস সেক্রেটারি হয়েছেন। আমাদের নতুন সময় সম্ভব, আমাদের নতুন সময় সম্ভব ছিল তো আমাদের সময় ছিল। 2010 সাল উনি বিক্রি করে দেন। যাই হোক, এই ধরনের সাংবাদিকতা কি আপনারা চান দেশে নাইমুল ইসলাম খানের মতো? আমি এটা দিয়েছি যে সারা দেশব্যাপী এই ধরনের সাংবাদিকতা তো অপসাংবাদিকতা। এদের মতো লোকজন তো দেশকে ধ্বংস করার পিছনে এদের দায়ভার। শ্যামল দত্তকে কি আপনি, শ্যামল দত্ত যদি কোনো নির্যাতনের শিকার হয় তাকে কি আপনি বলতে পারবেন যে সাম্প্রদায়িকতার কারণে হয়েছে? আমরা আপনাদেরকে এই জিনিসটা জানানোর জন্য চেষ্টা করছি, কারণ সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে। আমি স্পেসিফিকলি বলতেছি, ভারত আমাদের দেশের হিন্দুদেরকে ইন্ধন দিচ্ছে যেন অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা হয়। আপনি দেখবেন চট্টগ্রাম শহরে কিন্তু যত বড় মিছিল হয়েছে হিন্দুদের, এত হিন্দু কিন্তু চট্টগ্রাম শহরে নেই, এত হিন্দু চট্টগ্রাম শহরে নেই। এখানে সব আওয়ামী লীগের মুসলিম কর্মীরা যোগদান করেছে, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আপনারা যদি চান আমরা দিতে পারবো। সুতরাং ছবি সহ আছে। সুতরাং এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খালি সাম্প্রদায়িক আপনি আজকে যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে, এখন বৈষম্য ওকে যদি মারা হয়, কেউ যদি রাস্তায় পায় মারা, কি বলবেন আপনি? তাকে কি সাম্প্রদায়িক শক্তি বলবেন যে সাম্প্রদায়িকতার কারণে তাকে মারা হয়েছে? সেটা কি সন্ত্রাসী? প্রশ্ন করেছেন যে বিগত কমিটির যারা দায়িত্ব ছিলেন আপনারা গুরুত্বপূর্ণ অবদান করেছেন, কিন্তু বিগত সময় যারা লিড দিয়েছেন তারা আজকে অনুপস্থিত। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা কি দাওয়াত দিয়েছিলেন আজকে? আমি কথা বলে ক্লিয়ার করি, আপনারা এই প্রশ্নটা কেন করছেন? আপনারা কি ইউনাইটেড? আমরা ইউনাইটেড, কিন্তু আপনারা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কেন বলছেন? তাকে দাওয়াত দিব না, আমি এটা আমাদের দলীয় বিষয়।